আজ 21শে জুলাই 2026। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আজও মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গন থেকে একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। তাই সময় নষ্ট না করে চলুন প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক আজকের সবচেয়ে বড় হেডলাইনগুলো। প্রথম খবর, ইরানি হামলায় আমেরিকার 17 জন সেনা নিহত এবং 400-র বেশি আহত। আমেরিকার সবচেয়ে বড় সংবাদপত্রের রিপোর্টে তোলপাড় গোটা বিশ্ব। বলা হচ্ছে পেন্টাগন মিথ্যে বলেছে, সত্যিটা লুকিয়ে রেখেছে। 2, সৌদি আরব এবং হুতিদের মধ্যে নতুন যুদ্ধ প্রায় নিশ্চিত। হুতিরা সৌদি আরবের উপর সামুদ্রিক অবরোধের ঘোষণা করেছে। 3, হরমুজ প্রণালীর উত্তেজনার মধ্যেই ইরাক বের করে ফেলল নতুন রাস্তা। ইরানের বন্ধু ইরাক এবার হাত মেলালো এমন এক দেশের সাথে যারা কিনা একসময় তাদের শত্রু ছিল। আর ব্রিটেন পেয়ে গেছে তাদের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। গাজা নিয়ে তিনি একটা বড়সড় বয়ান দিয়েছেন। ব্রিটেন কি এবার ইসরায়েল থেকে সমর্থন সরিয়ে নেবে? সব আপনাদের জানাবো। শুরু করছি প্রথম খবর দিয়ে। ইরান আমেরিকার 17 জন সেনাকে হত্যা করেছে এবং 400-র বেশি সেনাকে আহত করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান মিলিটারি এই সত্যটা দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এই বিশাল দাবিটা করেছে আমেরিকার অন্যতম শীর্ষ সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। আর এই রিপোর্টটি পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। একটু বিস্তারিত শুনুন। গতকাল 20শে জুলাই সন্ধ্যায় নিউ ইয়র্ক টাইমস তাদের এক অনুসন্ধানী রিপোর্টে দাবি করেছে যে জর্ডানে ইরানের হামলায় আমেরিকার যতটা ক্ষতি হয়েছে তার একটা বড় অংশই পেন্টাগন দুনিয়ার কাছ থেকে গোপন করেছে। পত্রিকার মতে যে ইরানি হামলায় 2 জন মার্কিন সেনা নিহত এবং 1 জন নিখোঁজ হয়েছিল, তার আগেও ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিতে 3টে বড় হামলা চালিয়েছিল, কিন্তু সেই ক্ষয়ক্ষতির কথা কাউকে জানানো হয়নি। রিপোর্ট অনুযায়ী ওই 3 হামলায় ডজনখানেক মার্কিন সেনা আহত হয় এবং বেশ কিছু হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পেন্টাগন না এই হামলাগুলোর কথা উল্লেখ করেছে, না ক্ষয়ক্ষতির তথ্য পাবলিক করেছে। সেন্টকম তাদের বয়ানে শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর উপর ইরানি হামলার কথাই বলেছে, কিন্তু জর্ডানে মার্কিন ঘাঁটিতে হওয়া হামলাগুলোকে পুরোপুরি এড়িয়ে গেছে। মার্কিন সেনার যুক্তি শুনবেন। তাদের দাবি, আহত সেনাদের বিস্তারিত তথ্য দুনিয়াকে জানানোর কোনো বাধ্যবাধকতা তাদের নেই, বিশেষ করে যখন চিকিৎসা শেষে তারা ডিউটিতে ফিরে এসেছে। আমেরিকার আরেকজন অফিসার তো পত্রিকাকে এও বলেছেন যে পেন্টাগন যদি প্রতিটি ক্ষয়ক্ষতির কথা প্রকাশ করে দেয়, তবে ইরানের পক্ষে এটা বোঝা সহজ হয়ে যাবে যে তাদের মিসাইল এবং ড্রোনগুলো কোথায় সবচেয়ে বেশি আঘাত আনছে। এই কারণেই সেন্টকম নাকি প্রতিদিন রাতে ইরানে কতগুলো লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে সেটাও জানানো বন্ধ করে দিয়েছে। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা এবার শুনুন। নিউ ইয়র্ক টাইমস লিখেছে 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 17 জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং 400-র বেশি আহত হয়েছে। এটা একটা অনেক বড় সংখ্যা। আর এই সংখ্যাটা আজ পর্যন্ত আমেরিকান আর্মি বা ট্রাম্প কেউই প্রকাশ করেনি। রিপোর্টে আরও দাবি করা হচ্ছে ট্রাম্প প্রশাসন এটাও লুকিয়েছে যে এই যুদ্ধে আমেরিকার দামি দামি অস্ত্র কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং ইরান কতটা সফলভাবে নিজেদের মিসাইল ক্ষমতা পুনরায় তৈরি করে নিয়েছে। এখন যদি এই রিপোর্ট সত্য হয়, তার মানে হলো যুদ্ধক্ষেত্রে আমেরিকার ঠিক কতটা ক্ষতি হয়েছে তার আসল চিত্রটা আজ পর্যন্ত দুনিয়ার সামনে লুকিয়ে রাখা হয়েছে। খবরের দুনিয়ায় এভাবেই খবর প্রকাশ করা হয় দর্শক বন্ধুরা। এবার আসি দ্বিতীয় খবরে। সৌদি আরব এবং ইয়েমেনের হুতিদের মধ্যে একটা নতুন যুদ্ধ এখন প্রায় নিশ্চিত। হুতিরা এমন একটা বড় ঘোষণা করে দিয়েছে যার পর আরব সাগর এবং লোহিত সাগরে একটা নতুন যুদ্ধের ফ্রন্ট খোলা এখন শুধু সময়ের অপেক্ষা। গতকাল 20শে জুলাই বিকেল ঠিক 5:30টায় হুতিরা ঘোষণা করে যে তারা সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক সমুদ্র অবরোধ জারি করেছে। হুতিদের সেনা মুখপাত্র ইয়াহিয়া সাইরির বয়ান সামনে এসেছে। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবরোধের বদলে অবরোধ এবং আগুনের বদলে আগুন নীতির ভিত্তিতে। হুতিদের দাবি, সৌদি আরব ইয়েমেনে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলো অবরোধ করে রেখেছে এবং সেখানে হামলা চালিয়েছে, আর এর জবাবে ঠিক একই কায়দায় পাল্টা হামলা করা হবে তাদের দাবি।
ইয়াহিয়া সারি জানিয়েছেন যে এখন থেকে সৌদি আরবের দিকে যাওয়া বা সেখান থেকে আসা যে কোনো জাহাজকে টার্গেট করা হবে, সেটা যে ধরনেরই জাহাজ হোক না কেন, কোনো কিছুই আর রেহাই পাবে না। এর পাশাপাশি দর্শক বন্ধুরা, হুতিরা সৌদি আরবকে সতর্ক করে বলেছে, সৌদি আরব যদি পরিস্থিতি আরও ঘোলাটে করার কোনো চেষ্টা করে তবে তার জবাব হবে আরও বড় এবং ভয়ানক। সুতরাং এর মানে বুঝছেন দর্শক বন্ধুরা, প্রায় 4 বছর পর আবারও সৌদি আরব এবং হুতিরা সামনাসামনি। এই সামুদ্রিক অবরোধ কার্যকর হলে মিডল ইস্টের যুদ্ধে এক নতুন মাত্রা যোগ হবে। হরমুজ প্রণালীর ঝামেলার কারণে সৌদি আরবের ওই দিকের বাণিজ্য এমনিতেই থমকে আছে, এবার এই জদ্দার দিকের বাণিজ্যও আটকে যাবে। এখন বাধ্য হয়ে সৌদি আরবকে হয় যুদ্ধে নামতে হবে, নয়তো চাপ দিয়ে যুদ্ধ থামাতে হবে। খুব জগা খিচুড়ি একটা পরিস্থিতি। সত্যি বলতে এই 4টে খবর নিয়ে 4টে আলাদা আলাদা ভিডিও বানানো যেত, কিন্তু আমি সব একসাথেই কভার করছি যাতে আপনাদের সময়টা খুব কম লাগে। এবার তৃতীয় খবরটা শুনুন। হরমুজ প্রণালীতে ইরান ও আমেরিকার সংঘাতের সুযোগ নিয়ে ইরানের বন্ধু ইরাক নিজেদের তেল বিক্রির একটা নতুন রাস্তা বের করে ফেলেছে। এখন ইরাক তাদের নতুন বন্ধু বাশার আল আসাদের সিরিয়ার মধ্যে দিয়ে সারা বিশ্বে তেল পাঠাচ্ছে এবং হরমুজ প্রণালীকে প্রায় এক প্রকার বাইপাস করে দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী হরমুজ ব্লকেটের পর ইরাক এখন ট্রাক এবং ট্যাঙ্কারের মাধ্যমে লক্ষ লক্ষ ব্যারেল তেল সিরিয়ায় পৌঁছাচ্ছে। সেখান থেকে ভূমধ্যসাগর হয়ে ইরাকের এই তেল সারা বিশ্বে রপ্তানি করা হচ্ছে। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, ইরাক তেল ভর্তি ট্যাঙ্কারের পুরো একটা কনভয় তৈরি করেছে, যা সিরিয়ার মরুভূমি পেরিয়ে সিরিয়ার বন্দরগুলোতে পৌঁছাচ্ছে। ট্যাঙ্কার ট্র্যাকার্স নামের একটি ইন্টেলিজেন্স কোম্পানির দাবি, এপ্রিল থেকে এ পর্যন্ত ইরাক সিরিয়ার বানিয়াস রিফাইনারির মাধ্যমে 70 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল এবং 50 লক্ষ ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করেছে। সিরিয়া এখন মিডল ইস্টের অন্যতম প্রধান অয়েল ট্রানজিট হাব হয়ে উঠছে আস্তে আস্তে। একটু ভেবে দেখুন, যে সিরিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, আজ সেখানে টাকা ঢুকছে, ট্রাক আসছে, টোল ট্যাক্স আদায় হচ্ছে। যদিও ট্রাকে করে তেল পাঠানোটা একটু ব্যয়বহুল, কিন্তু অন্তত ব্যবসা তো চলছে। আর এই জন্যই ইরাক ও সিরিয়ার মধ্যে সেই পুরনো বন্ধ হয়ে থাকা তেলের পাইপলাইনটা আবার চালু করার কথা চলছে, যাতে তেলের পরিবহন আরও সস্তা হয়। একেই বলে যুদ্ধে অনেক নতুন রাস্তার খোঁজ মেলে। এবার এই প্রতিবেদনের শেষ খবর হলো, ব্রিটেন আজ তাদের নতুন প্রধানমন্ত্রী পেয়েছে, আর তার কাছ থেকে গাজার মানুষদের কিছু প্রত্যাশা রয়েছে। অ্যান্ডি বার্নহাম কিংস চার্লসের সাথে সাক্ষাতের পর গতকাল 20 জুলাই তিনি নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে এই মাসের 10 তারিখে যখন তার প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, তখন তিনি গাজা নিয়ে একটা বড় বার্তা দিয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে তার লেবার পার্টির কিছু ভুল হয়েছে। তিনি বলেছিলেন, আমাদের এবার আরও ভালো কাজ করতে হবে, ভুল শুধরে নিতে হবে। তিনি এও বলেছিলেন যে তার সরকার গঠিত হলে ইসরায়েলের উপর চাপ বাড়ানো হবে এবং গাজায় চলমান মানবিক এই যে ধ্বংসলীলা, সেটাকে কোনোভাবেই উপেক্ষা করা হবে না। বার্নহাম গাজার মানুষের কষ্টকে পুরো মানবতার বিবেকের উপর একটা কলঙ্ক বলে আখ্যা দিয়েছিলেন। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী হওয়ার পর অ্যান্ডি বার্নহাম কি সত্যি ইসরায়েলের থেকে সমর্থন সরিয়ে নেবেন? তিনি কি গাজার পরিস্থিতি উন্নত করার চেষ্টা করবেন? গাজার দিকে কি সাহায্য ও ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন? সময়ই এর সঠিক উত্তর দেবে। এখন আপাতত দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো